রাত এখনো বেশি হয়নি, অথচ গ্রামের মেঠো পথ ঢেকে গিয়েছে জমাট বাঁধা কুয়াশায়। দ্রুত পায়ে হাঁটছে রিয়াজ, সাথে একমাত্র সম্বল কেবলেতে টর্চ লাইট, যার আলো কুয়াশা ভেদ করে খুব বেশি দূর যেতে পারছে না। রাস্তার দুপাশে বিশাল বিশাল বাঁশঝাড় বাতাসে তোড়ে নড়ছে আর অদ্ভুত ক্যাচ ক্যাচ শব্দ করছে। এই শব্দ শুনলে মনে হয় যেন দাঁতে দাঁত ঘষছে কেউ। পরিবেশটা এতই ভুতুড়ে যে রিয়াজের মতো সাহসী ছেলেরও গা ছমছম করছে। বাপরে, যা শীত পড়েছে আজ! কাঁপতে কাঁপতে মেরুদণ্ড ব্যথা হয়ে গেল। মামাবাড়ি আসার আর সময়ও পেলাম না। মাগুরা গ্রামের বুকে বিরাজ করছে অদ্ভুত এক নীরবতা। দূরের শেয়ালের ডাক আর হুতুম প্যাঁচার ভৌতিক আওয়াজ ছাড়া কোনো শব্দ নেই। তার উপর এই শীতল রাত যেন লেপের নিচেও কাঁপুনি ধরায়। শুধু কুয়াশার শৈত্যপ্রবাহের দাপট চলছে গ্রাম জুড়ে। কুয়াশা যদি একটু কমতো, নাকের ডগার সামনেও কিছু দেখা যাচ্ছে না। মামাকে বলেছিলাম স্টেশনে কাউকে পাঠাতে, কেউ এলো না কেন কে জানে। হাঁটতে হাঁটতে ছোট্ট একটা টং দোকান আবিষ্কার করলো পিয়াজ। চিরচেনা সেই দোকানের ভেতরে টিম টিম করে আলো জ্বলছে, আর সামনেই শুকনো ডালপালা লাকড়ি জোগাড় করে আগুন জ্বালিয়ে গোল করে বসেছে কয়েকজন গ্রামবাসী। রিয়াজ গিয়ে দাঁড়ালো সেখানে। কেটলিতে চা বসাচ্ছে দোকানি হারুন মিয়া, আর আগুনের পাশে বসে গম্ভীর মুখে কি যেন বলছেন গফুর চাচা। ও হারুন ভাই, এক কাপ চা দিন না, আদা দিয়ে কড়া করে বানাবেন। আরে রিয়াজ ভাই যে, এত রাতে? আপনি বসুন বসুন, এক্ষুনি দিচ্ছি। সোজা শহর থেকে এলে বুঝি? আগুনের পাশে এসে বসো বাবা, যা ঠান্ডা পড়েছে, পরে আবার রোগবালাই না ধরে যায়। হ্যাঁ চাচা, শহর থেকে এলাম। আসলে গ্রামের শীতের কাছে শহরের শীত কিছুই না। এই নিন, এই গরম গরম চা খেয়ে শরীরটা চাঙ্গা করে নিন দেখি। চায়ের কাপ হাতে নিয়েই সোজা চুমুক দিল রিয়াজ। মাথাটা একদম হালকা হয়ে গেল হারুন ভাই। গ্রামের সব খবর ভালো তো? এত রাতে আপনারা সবাই এখানে কি ব্যাপার? আর ভালো খবর, আজকে নদীর অবস্থা খুব খারাপ। বাবার আক্রোশে নদী সব গিলে খাচ্ছে। নদীর আবার কি হলো চাচা? গ্রামের পুরনো বড় কবরস্থানটার অর্ধেক নাকি আজ বিকেলে নদীতে ভেঙে পড়েছে। হ্যাঁ বাবা, কতগুলো পুরনো কবর যে ভেসে গিয়েছে তারই অধ্যয়নেই করো। হাড় গরু আর খুঁজে পাওয়া যাবে না, সব জলের তলায়। বলেন কি, এই অসময়ে নদী ভাঙন? এখন গ্রামের লোকেরা ভয় পাচ্ছে, কবর ভেসে যাওয়া তো খুবই খারাপ কথা। ওসব বলবেন না চাচা, এত রাতে ওসব শুনলে ভয় লাগে। আমার তো নদীর পাড় দিয়ে যেতে হয়। যাওয়ার সময় দেখব তাহলে কি অবস্থা। এদিকে আসার সময় অন্য রাস্তা নাকি বন্ধ শুনলাম। হ্যাঁ বাবা, খুব সাবধানে যেও। গ্রামের মতি ভালো লাগছে না। আপনারা চিন্তা করবেন না, আমি সাবধানেই যাব। চা খেয়ে শরীর একেবারে চাঙ্গা হয়ে উঠেছে। লণ্ঠনটা সাথে দিতে পারলে ভালো হতো, কিন্তু এটা আবার দোকানে একটাই আছে। সমস্যা নেই হারুন ভাই, আমার কাছে টর্চ আছে। আমি তাহলে আসি, হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে। চায়ের দোকান থেকে বেরিয়ে আবার রওনা দিল রিয়াজ। হাঁটতে হাঁটতে জনবসতি পার হয়ে একদম ফাঁকা জায়গায় এসে পড়ল সে। একপাশে বিশাল ধান ক্ষেত, কুয়াশায় ঢাকা। এখানে কুয়াশা যেন আরও বেশি ঘন, যেন হাত বাড়ালেই ছোঁয়া যায়। টর্চের আলোটুকু যেন রাতের অন্ধকার গিলে খাচ্ছে। হঠাৎ বাতাসের শোঁ শব্দে মনে হলো কেউ যেন কথা বলছে ফিসফিস করে। চারপাশটা ভালো করে দেখে নিল রিয়াজ, কিন্তু কাউকে দেখতে পেল না। শুধু নদীর দিক থেকে জলের ছলাৎ ছলাৎ শব্দের সাথে ভেসে আসছে একটা গুমুট কান্নার আওয়াজ। কে ওখানে? মনে হলো কেউ কাঁদছে ওখানে। নদীর একদম কিনারায় চলে এসেছে রিয়াজ। চাচা, ও চাচা, আপনি এখানে কি করছেন এত রাতে? কিছু কি হারিয়েছে আপনার? এখানে থাকা তো নিরাপদ নয়, মাটি যে কোনো সময় ধসে পড়তে পারে। আমার সব শেষ হয়ে গিয়েছে, সব শেষ। শান্ত হন চাচা, কি হয়েছে আমাকে খুলে বলুন, আমি আপনাকে সাহায্য করব। আমার ঘর ভেঙে গিয়েছে, সব ভেসে গিয়েছে। আপনার বাড়ি নদীতে ভেঙে গিয়েছে? আহারে, খুব খারাপ হলো। কিন্তু আপনি এখানে বসে থাকলে তো বিপদে পড়বেন। থাকার জায়গা নেই, কোথাও থাকার জায়গা নেই। আমাকে একটু থাকার জায়গা দাও। তো রাতে এখন কোথায় যাবেন? চলুন আমার সাথে, গ্রামে গিয়ে কারো বাড়িতে থাকার ব্যবস্থা করা যাবে। নতুন ঘর বানাবো। আমি নতুন ঘর বানাবো, কিন্তু ভালো জায়গা পাচ্ছি না যে। চাচা, এখানে ঘর বানানোর মতো অবস্থা নেই, মাটি সব ধসে যাচ্ছে। আপনি দয়া করে আমার সাথে চলুন। তুমি আমাকে জায়গা দেবে,
আমার মাথা গোজার একটু ঠাঁই দেবে? অবশ্যই দেব। আমাদের গ্রামে অনেক মানুষের ঘর আছে। আজ রাতটুকু অন্তত কোথাও ব্যবস্থা হয়ে যাবে। না না, ওসব ঘরে আমার হবে না। আমার অন্য রকম ঘর চাই। অন্যরকম ঘর? আপনি কি বলছেন চাচা? আমি ঠিক বুঝতে পারছি না। রিয়াজ বৃদ্ধকে সাহায্য করার জন্য আরও কাছে গিয়ে হাত বাড়ালো। টর্চের আলো সরাসরি বৃদ্ধের মুখে পড়তেই চমকে উঠল রিয়াজ। বৃদ্ধের মুখের চামড়া খসে পড়ছে, চোখের কুটোরে গর্ত, সেখানে কোনো চোখ নেই। রিয়াজের বুঝতে বাকি রইল না যে এই লোক আসলে জীবিতই নয়। ঠিক তখনই কুয়াশার আড়াল থেকে বেরিয়ে এলো আরও কিছু ছায়ামূর্তি। তারাও একধারে মাটি খুঁড়তে শুরু করেছে। আমি কি দেখছি? আপনারা কারা? আমার শরীরটা ভেসে গিয়েছে বাবা, জলের তলায় হারিয়ে গিয়েছে। আমার কবরটাও আর নেই। আপনি আপনি মানুষ নন। আপনি কে? কবরের বাসিন্দা, অথচ থাকার জন্য মাটি পাচ্ছি না। অনেক দিন মাটির নিচে ছিলাম, এখন বড় কষ্ট হচ্ছে। আমাকে যেতে দিন, দয়া করে আমার কোনো ক্ষতি করবেন না। ঘর, আমাদের ঘর চাই। কিন্তু আমাকে কেন আটকাচ্ছেন? সরে যান বলছি। আমার হাড় গোড় সব হারিয়ে গিয়েছে, এখন আমি কোথায় থাকব? বাঁচান, কেউ কি আছেন? বাঁচান আমাকে। যাবে কোথায়? আজ তোমাকে আমার বড় দরকার। একটা নতুন ঘর বড় দরকার। না না, কাছে আসবেন না কেউ, আমাকে রক্ষা করো। ফিরোজকে চেঁচাতে দেখে প্রচণ্ড ক্ষেপে গেল বৃদ্ধ প্রেতাত্মা। তার গর্বস্বর বদলে গিয়ে এক ভয়ঙ্কর গর্জনে পরিণত হল। নতুন কবর খুঁজে কি হবে? এই তো সামনে নতুন শরীর আছে। এই শরীরটাই হবে আমার নতুন ঘর। চট করে ফিরোজের সামনে এগিয়ে এলো সে। এরপর ধোঁয়ার মতো হয়ে রিয়াজের শরীরের ভেতর ঢুকে যেতে লাগলো, আর যন্ত্রণায় ছটফট করতে থাকলো রিয়াজ। এই ঘটনা দেখে লোভে পড়ে গেল আশেপাশের বাকি কালো ছায়ামূর্তিগুলো। তারাও সবাই মিলে ফিরোজের জীবন্ত শরীরের উপর হামলে পড়ল। সবাই এই মানব শরীর দখল করতে চায়। ছাড়ুন, ছাড়ুন আমাকে, বাঁচাও। আমিও থাকবো। সরে যা তোরা। না 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 না, তুই সরে যা। আমি থাকবো এই নতুন শরীরে। আমি শ্বাস নিতে পারছি না, দয়া করুন আমাকে কি মেরে ফেলবেন না? এই শরীর আমার, আমি আগে পেয়েছি। তোরা সরে যা, আমি আগে দেহ দখল করব। কত গরম এই শরীর, তাজা রক্ত, মাটির চেয়ে ঘর অনেক আরামের। আমার হাত পা অবশ হয়ে আসছে। চুপ কর। অবশেষে একটা ঘর পেয়েছি। শান্তি করে এই শরীরে থাকবো আমি।